বাঙালি মানেই ভ্রমণ রসিক। একদিনের ছুটি হাতে থাকলেই চলুন কোথাও ঘুরে আসি। তাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি খুবই অল্প খরচে কিভাবে আপনারা একদিনে কলকাতার মধ্যে অবস্থিত দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ ও বেলুড় মঠ ঘুরে দেখবেন। তারই সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এবার বলি কিভাবে আসবেন আপনারা দক্ষিণেশ্বর। এর জন্য আপনারা শিয়ালদা কিংবা দমদম থেকে ডানকুনিগামী যে কোনো লোকাল ট্রেন ধরে চলে আসুন দক্ষিণেশ্বর স্টেশনে। লাইন পার করে সেখান থেকে বাইরের দিকে বেরিয়ে আসলেই দেখতে পেয়ে যাবেন রানী রাসমণি স্কাইওয়াক। এছাড়াও আপনার কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো অথবা বাসে করে পৌঁছে যেতে পারেন দক্ষিণেশ্বর খুবই সহজে। এখন আমরা দাঁড়িয়ে আছি রানী রাসমণি স্কাইওয়াকের ঠিক ওপরে। এই স্কাইওয়াক ধরে সামনের দিকে এগিয়ে গেলেই স্কাইওয়াকের মাঝ বরাবর পেয়ে যাবেন প্রচুর ডালার দোকান, যেখান থেকে আপনারা পুজো দেওয়া সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। এখানে ন্যূনতম 51 টাকা থেকে শুরু করে 501 টাকা পর্যন্ত ডালা পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে ফুলের মালা, আরও অন্যান্য কিছু। আমরা স্কাইওয়াক থেকে নেমে সোজা চলে এসেছি সিংহদুয়ারের ঠিক সামনে। এখান দিয়ে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করতে হয়। সিংহদুয়ার দিয়ে প্রবেশ করেই প্রথমেই আপনাদের চোখে পড়বে এই বিশাল আয়তন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ছবি। ঠিক তার উল্টো দিকেই রয়েছে পার্কিং জোন, অর্থাৎ আপনারা নিজস্ব কোনো গাড়ি নিয়ে আসলে কিন্তু এখানে পার্কিংয়ের কোনো রকম অসুবিধা হবে না। টু হুইলার, ফোর হুইলার সব রকম গাড়ি রাখারই সুব্যবস্থা রয়েছে। আর ঠিক তার ভিতরেও রয়েছে টয়লেটের ব্যবস্থা। তো আপনাদের এক্ষেত্রে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। চলুন দেখিয়ে দিই পার্কিং জোনটা ঘুরে একবার। এবার এখান থেকে চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই। কিন্তু বলে রাখি, মন্দিরের ভেতরে মোবাইল, লাগেজ অথবা হেলমেট নিয়ে কিন্তু প্রবেশ করা যায় না। তার জন্য রয়েছে এই কাউন্টারগুলি, যেখানে আপনারা কিছু মূল্যের বিনিময় এই সমস্ত জিনিস জমা রেখে দিতে পারেন। জিনিসপত্র জমা রাখা হয়ে গেলে এবার সোজা চলে আসুন মন্দিরের ঠিক সামনে, যেখানে রয়েছে সিকিউরিটি চেকিংয়ের ব্যবস্থা। সিকিউরিটি চেকিংয়ের পরেই কিন্তু মন্দিরে প্রবেশ করা যায়। এর ঠিক সামনেই রয়েছে ডালা আর্কেড। যদি আপনারা স্কাইওয়াক থেকে ডালা না নিয়ে থাকেন তাহলে এখান থেকে কিন্তু ডালা সংগ্রহ করে মায়ের পুজো দিতে পারেন। প্লাস এখানে মোবাইল, ব্যাগ কিংবা জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। এবার চলুন দক্ষিণেশ্বর মন্দিরের ইতিহাসটা জেনে নেওয়া যাক। 1847 সালে রানী রাসমণি কাশী যাবেন ঠিক করেন, কিন্তু যেদিন তিনি যাত্রা শুরু করবেন ঠিক তার আগের রাত্রে মা কালী তার স্বপ্নে দেখা দিয়ে বলেন, কাশী যাওয়ার কোনো প্রয়োজন নেই, গঙ্গার তীরে এক টুকরো জায়গায় আমার মন্দির প্রতিষ্ঠা করে পুজো কর। আর সেই মতোই দেবীর স্বপ্নাদেশ পেয়ে রানীমা 1847 সালে গঙ্গার তীরে একটি জমি কিনে মন্দির তৈরির কাজ শুরু করেন। প্রায় 8 বছর পর 1855 সালে 31শে মে মন্দির প্রতিষ্ঠা হয়। এইভাবেই মা ভবতারিণীর পুজো শুরু হয়। মন্দিরের প্রথম পুরোহিত ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, কিন্তু তার মৃত্যুর পর ছোট ঠাকুর অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব প্রধান পুরোহিত হন। মন্দিরে মায়ের পুজো দেওয়া হয়ে গেলে এক্সিট গেট দিয়ে বেরিয়েই আপনাদের প্রথমেই চোখে পড়বে রানী রাসমণির এই মন্দিরটি। এই মন্দিরটির ভেতরে সাধারণ দর্শকের প্রবেশ নিষেধ, তাই বাইরের থেকেই আপনাদের দর্শন করিয়ে দিলাম। রানী রাসমণি মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এই মন্দির, যেখানে রামকৃষ্ণদেবের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দিই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির কখন খোলা হয়। সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আবার খোলে বিকেল 3:30 থেকে রাত 7:30 পর্যন্ত। দক্ষিণেশ্বর মা ভবতারিণী মন্দিরের এই চত্বর সংলগ্ন আপনারা দুটো গঙ্গার পাড় পেয়ে যাবেন। এই বাঁদিকে যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এই ঘাট সংলগ্ন যদি আপনারা রাস্তা দিয়ে যান তাহলে দেখতে পাবেন 12টি শিবলিঙ্গের মন্দির। তার ঠিক সামনেই রয়েছে গঙ্গার পাড়, যেটি কিন্তু খুবই সুসজ্জিত নানা রকম গাছগাছালি এবং মূর্তির দ্বারা, যেটা কিন্তু আমাদের সবারই দৃষ্টি আকর্ষণ করে। এবার জানিয়ে রাখি, দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে আদৌ কি ভোগ গ্রহণ করা সম্ভব? হ্যাঁ, সম্ভব। যদি আপনারা ভোগ গ্রহণ করতে চান তাহলে কোথা থেকে কুপন সংগ্রহ করবে বলে দিচ্ছি। মন্দির চত্বরে, অর্থাৎ আপনারা যখন মায়ের পুজো দিতে মন্দির চত্বরের ভেতরে প্রবেশ করবেন, মায়ের মন্দিরের ঠিক পিছন দিকেই একটি কাউন্টার পাবেন, যেখানে কিন্তু সকাল 9টার থেকে কুপন দেওয়া হয়। বলে রাখি, প্রত্যেক দিন সপ্তাহে 200টা করে কুপন দেওয়া হয়।
আর যদি সেটা হয় শনিবার কিংবা রবিবার তাহলে 300টি করে কুপন দেওয়া হয়। আর ভোগ গ্রহণ করার টাইম হচ্ছে 1:45 থেকে। তো আপনারা যদি ভোগ গ্রহণ করতে চান তাহলে ঠিক এই সময়ের মধ্যে কুপন সংগ্রহ করে ভোগ গ্রহণ করতে পারেন। মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই প্রজ্ঞাতীর্থ পাঠাগার অর্থাৎ লাইব্রেরি। এখান থেকেও কিন্তু আপনারা বই সংগ্রহ করে নিতে পারেন। আর মন্দির চত্বরের মধ্যেই রয়েছে স্বামী বিবেকানন্দের এই স্ট্যাচুটি। এবার চলুন মন্দির চত্বরটি একটু ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। যদি আপনারা ভাবেন পুজো দেওয়ার পরে কোথায় ব্রেকফাস্ট করবেন, তার জন্য কিন্তু এখন এখানে একটি বিশাল আয়তন ফুড প্লাজা অর্থাৎ ভোজনালয় তৈরি করা হয়েছে, যার ভেতরে কিন্তু আপনারা সকালে ব্রেকফাস্টের অনেক কিছু খাবার দাবার পেয়ে যাবেন। আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে এই পণ্যবীথিকা, একটি বিল্ডিংয়ের ভেতরে প্রচুর দোকান। তো আপনারা ঘুরে ঘুরে নিজেদের জন্য, আত্মীয় স্বজনের জন্য কিংবা বাড়ির জন্য অনেক জিনিসপত্র কেনাকাটা করে নিতে পারেন। ডাল মার্কেটের ঠিক পিছন দিকেও রয়েছে আরেকটি মার্কেট এরিয়া, যেখানেও আপনারা অনেক কিছু জিনিস কেনাকাটা করতে পারেন। তো চলো এবার মার্কেট এরিয়াটা একটু এক্সপ্লোর করে দেখিয়ে দিই। কিন্তু বলে রাখি, আমরা এমন একটি দিনে গিয়েছিলাম দক্ষিণেশ্বর যেদিন সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, তাই বেশিরভাগ দোকান কিন্তু খোলেনি। কিন্তু অন্যান্য দিনে এই দোকানগুলি সব কিছু খুলে যায় আর এখানে একটি রমরমা পরিবেশ তৈরি হয়ে যায়। তো চলুন দেখি কি কি খুলেছে আর কি কি পাওয়া যায়। এখানে কিন্তু কাঁসা পিতলের জিনিসপত্র থেকে শুরু করে শঙ্খ, শাখা, মায়ের ছবি, মূর্তি, শিব ঠাকুরের বিগ্রহ আর তার সাথে সাথে রয়েছে প্রচুর খাবার দাবারের দোকান। একই জায়গায় আপনারা পেয়ে যাবেন ঝালমুড়ি, পাপড়ি চাট, আইসক্রিম, আখের রস, আরও অনেক কিছু, যেটা আপনাদের পছন্দ। ব্রেকফাস্টটা করে চলুন এবার আরেকটি জায়গার উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তার আগে মন্দিরটা একবার ভালো করে আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা স্কাইওয়াকের উপর দিয়ে রওনা দিচ্ছি আদ্যা মায়ের মন্দিরে যাব বলে। আর যেখান দিয়ে যাবেন সেখানেও কিন্তু অনেক দোকান পেয়ে যাবেন, কসমেটিক্সের জিনিসপত্র থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছু। যা ইচ্ছা কেনাকাটা করুন আর সোজা চলে আসুন দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশন ঠিক সামনে। কারণ মেট্রো স্টেশনের ঠিক পাশেই রয়েছে মা ভবতারিণী মন্দিরের ঠিক আদলে তৈরি টিকিট কাউন্টার। আর টিকিট কাউন্টারের সামনে থেকেই আপনারা পেয়ে যাবেন আদ্যাপীঠ যাওয়ার অটো কিংবা টোটো। মাত্র 10 টাকা জনপ্রতি আপনারা সোজা চলে যেতে পারেন আদ্যা মায়ের মন্দিরের সামনে। এছাড়াও এখানে কিন্তু টিকিট কাউন্টারের সামনে আপনারা পেয়ে যাবেন হোটেল। অর্থাৎ আপনারা যদি দূর থেকে আসেন আর ভাবেন যে এখানে একদিন স্টে করবেন, তাহলে কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দিরের আশেপাশে অনেক হোটেল রয়েছে। এখন আমরা দাঁড়িয়ে আছি আদ্যাপীঠ মন্দিরের মূল প্রবেশদ্বারের ঠিক সামনে। বাইরে রয়েছে প্রচুর ডালার দোকান, অর্থাৎ আপনারা যদি পুজো দিতে চান তো এখান থেকে ডালা সংগ্রহ করে নিতে পারেন। এখন আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দির চত্বরটি কিন্তু বেশ শান্তশিষ্ট এবং ওয়েল মেনটেন, খুব সুন্দরভাবে গাছের দ্বারা সুসজ্জিত। এই যে এখন দেখতে পাচ্ছেন মন্দিরটি, এটি হচ্ছে আদ্যা মায়ের আদি মন্দির। এখানে আদ্যা মায়ের দুটো মন্দির, এটি হচ্ছে আদি মন্দির, আরেকটি রয়েছে সেটি হচ্ছে আদ্যা মায়ের গর্ভগৃহ। আদ্যা মায়ের মন্দিরে আসলে কখন মন্দিরটি বন্ধ হয় এবং খোলা হয় সেটা অবশ্যই জানা দরকার, আর সেটাই এখন আপনাদেরকে জানিয়ে দেব। এই মন্দিরটি দিনে 3 বার 8 ঘন্টা করে খোলা থাকে। সকাল 4:30 থেকে 5টা, আবার সকাল 10:30 থেকে 11টা, পুনরায় ওপেন হয় বিকেল 5:30 থেকে 6টা। যদি গ্রীষ্মকাল হয় তাহলে 6টা থেকে 6:30। বাকি টাইম কিন্তু মন্দির বন্ধই থাকে। 10:30 থেকে 11টা পর্যন্ত যে মন্দির খোলা থাকে সকালে, সেই সময় কিন্তু ভোগ আরতি হয়। আদ্যাপীঠ চত্বরেই রয়েছে ছোট বড় অনেক মন্দির। চলুন এবার আপনাদেরকে পুরো মন্দির চত্বরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এটি হলো আদ্যা মায়ের গর্ভগৃহ, যেটি বর্তমানে বন্ধ রয়েছে। 10:30 বাজলেই দরজাটি ওপেন করে দেওয়া হবে। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু যদি আপনারা শাড়ি দিয়ে মাকে পুজো দিতে চান তাহলে ঠিক 10:30 নাগাদ চলে আসবে। এখান থেকেই মায়ের ডালাগুলো সোজা পুজোর জন্য পাঠিয়ে দেওয়া হয়। তো যদি আপনারা পুজো দেবেন বলে মনস্থির করে থাকেন তাহলে আমি বলবো 10:30 নাগাদ আসলেই সব থেকে ভালো হয়।
এখন চলুন মায়ের আরতি হচ্ছে সেটাই দেখে নিন। মায়ের গর্ভগৃহে কিন্তু সাধারণ দর্শনার্থী প্রবেশ করতে পারে না। মায়ের মন্দিরের ঠিক সামনেই রয়েছে একটি নাট মন্দির, সেখান থেকেই মাকে দর্শন করতে হয়। এখন আমরা চলে এসেছি যুগল মন্দিরে। মায়ের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে এই মন্দিরটি, যেখানে আরও 3টি ভগবানের মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। চলুন সেটাও একবার ঘুরে দেখা যাক। এবার বলি মায়ের মন্দিরে আসলে আপনারা কিভাবে ভোগ গ্রহণ করবেন। এর জন্য সকাল 8টা থেকে 12টার মধ্যে আপনাদেরকে কুপন সংগ্রহ করতে হবে এখানকার অফিস কাউন্টার থেকে। আর ভোগ গ্রহণের সময় হচ্ছে 11:45 থেকে 1টা পর্যন্ত। এই টাইমিংয়ের মধ্যেই কিন্তু ভোগ বিতরণ করা হয়। আর এর কুপন মূল্য হচ্ছে মাত্র 60 টাকা। ভোগ কক্ষের ভেতরে কিন্তু জুতো পরে প্রবেশ নিষেধ, তাই ভোগ কক্ষের ঠিক বাইরেই রয়েছে জুতো খুলে রাখার কাউন্টার। জনপ্রতি 2 টাকা দিয়ে জুতো জমা রেখে তবেই ভোগ কক্ষের ভেতরে প্রবেশ করতে হবে। এখন এখানে ভোগ বিতরণ হচ্ছে। এখানে মাত্র 60 টাকায় আপনারা 8 রকমের ভোগ পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে পোলাও, কুমড়োর পকোড়া, সাদা ভাত, আলুর দম, এরপরে রয়েছে খিচুড়ি, লাবড়ার তরকারি, সবশেষে জলপাইয়ের চাটনি ও পরমান্ন। এই দিয়ে আজকের আমাদের ভোগ গ্রহণ কমপ্লিট হলো। আর এই স্বাদ ছিল অতুলনীয়, যেটা বলে প্রকাশ করা যাবে না। ভোগ গ্রহণ করে পুনরায় আমরা টোটো করে চলে এসেছিলাম ভবতারিণী মন্দিরের ঠিক সামনে, অর্থাৎ স্কাইওয়াকের সামনে আপনারা দেখতে পাবেন মা ভবতারিণী ফেরিঘাট। এই ফেরিঘাটের রাস্তায় পড়বে প্রচুর ডালার দোকান, খাবারের দোকান, আর ঠিক দেখতে পাবেন এই মন্দিরটি। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ফেরিঘাটের টিকিট কাউন্টার। বলে রাখি, সকাল 8টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত ফেরি পরিষেবা চালু রয়েছে। আর মাত্র 11 টাকার বিনিময় আপনারা খুব সহজেই কিন্তু দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠে পৌঁছে যেতে পারেন জল পরিবহনের মাধ্যমে। এবার চলুন ফেরিঘাটের দিকে যাওয়া যাক। আমাদের লঞ্চ প্রায় ভরে গেছিল, তাই খুব তাড়াহুড়োও দিচ্ছিল বলে পুরোটা আপনাদের সামনে ভালোভাবে এক্সপ্লোর করতে পারলাম না। কিন্তু এই যাতায়াতের পথটা দারুণ ছিল। ঠিক পাশেই রয়েছে দক্ষিণেশ্বর ব্রিজ। এখন আমরা লঞ্চে উঠে গেছি আর লঞ্চ পুরো ফুল। এই টাইমটায় সামান্য একটু ফাঁকা পেতে পারেন। এখন আমরা গঙ্গার অপরূপ দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি বেলুড় মঠের দিকে। দূর থেকে বেলুড় মঠের এই দৃশ্যটা কিন্তু অপূর্ব লাগে, মনে হয় এক দৃষ্টে তাকিয়ে থাকি। আর সেটাই দেখতে দেখতে কখন যে প্রায় 40 থেকে 45 মিনিট সময় অতিক্রম করে আমরা বেলুড় মঠের ঘাটে চলে এসেছি সেটা বুঝতেই পারিনি। এখন আমরা লঞ্চ থেকে বেলুড় মঠের দিকে যাত্রা শুরু করব। বেলুড় মঠের ওপেনিং এবং ক্লোজিং টাইম আপনাদের দিয়ে দিলাম, পজ করে দেখে নিতে পারেন। মঠের ভিতরে প্রবেশ করেই চলুন এই মঠের ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। 13ই মার্চ 1929-এ এই বেলুড় মঠের প্রধান মন্দিরের গোড়াপত্তন হয় এবং তৈরি করার ভার পড়ে মার্টিন বার্নস অ্যান্ড কোম্পানির ওপর। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের চলুন চারিপাশটাই একবার ঘুরিয়ে দেখাই। চারিপাশে রয়েছে শান্তির পরিবেশ, ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। এই মন্দিরের আশেপাশে আরও অনেক কিছু দেখবার আছে। চলে এলাম মন্দির সংলগ্ন গঙ্গার পাশে, যেখানে আছে স্বামী বিবেকানন্দের মন্দির। এটি সেই স্থান যেখানে স্বামী বিবেকানন্দের নশ্বর দেহ অগ্নিতে সমর্পণ করা হয়েছিল। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকতেই দেখতে পেলাম একটি দূর থেকে লঞ্চ যাচ্ছে, আর হঠাৎই চোখে পড়ল গঙ্গায় বান এসেছে, সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার আশেপাশের আরও বেশ কিছু মন্দির ঘুরে তারপরে আমরা সোজা রওনা দিয়েছিলাম আবার দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। এই সময় লঞ্চটি কিন্তু বেশ ভিড় ছিল, যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই আমরা ভাগ্যক্রমে সন্ধ্যার গঙ্গাটাও ভালো করে দর্শন করতে পারলাম। সকালবেলার গঙ্গা একরকম, আর সন্ধে হতে না হতেই গঙ্গার যেন আরেকটি রূপ আমাদের চোখে আটকে গেল। দূর থেকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরটি দেখা যাচ্ছিল। জানি না কতটা ক্যামেরায় আবদ্ধ করতে পেরেছি আপনাদের জন্য। ঘন কুয়াশার মধ্যে হয়তো বা পরিষ্কার দেখা যাচ্ছিল না, কিন্তু অবশ্যই আপনাদেরকে বলবো যদি দক্ষিণেশ্বর আসেন তাহলে এই 3টি জায়গা আপনারা কিন্তু একদিনে খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারেন। যাওয়ার আগে আমরা আবারও একবার মায়ের মন্দিরটি দর্শন করে গিয়েছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।